প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আমাদের আজকের ক্লাস দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো আমরা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের একটু বিশেষ কয়েকটা কথা বলে নিচ্ছি। তোমরা যারা শ্রেণীকক্ষে পড়াশোনা করেছো, তোমাদের বাংলা প্রথম পত্রের সিলেবাসের কিছু কিছু অংশ বাকি ছিল। সেটা আমরা ইতিমধ্যে ক্লাস নিয়েছি। যেমন লোকলোকান্তর একটি কবিতা ছিল। তো এটা একটা উদাহরণ বলছি আর কি। তো আমরা এরকম করে আমরা দেখলাম যে ফার্স্ট পেপারের অংশটা আসলে ক্লাসরুম এবং অনলাইন মিলিয়ে আমাদের ফার্স্ট পেপারের অংশ শেষ। আবার সেকেন্ড পেপারের অংশ কিন্তু আমাদের প্রায় শেষের পথে। এই অবস্থায় আমাদের করণীয় কি? এই অবস্থায় আমাদের কাছে করণীয় যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রথম পত্রের এই সিলেবাসটা একটু পুনরালোচনায় যাই। আমাদের কলেজ যদি খোলা থাকতো, আমরা যদি শ্রেণীকক্ষে ক্লাস নিতাম, তাহলে আমরা সেটাই করতাম। তো পুনরালোচনায় যেতে হলে আমাদেরকে আবার পুরনো গদ্য কবিতাগুলোকে আবার পড়তে হবে। তেমনি আমাদের সেকেন্ড পেপারও পুনরালোচনা চলবে। তো এখন তোমাদের সুনির্দিষ্ট সিলেবাস আর নেই। তোমরা এখন পুরো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো সিলেবাসেরই একটা সমন্বিত পূর্ণাঙ্গ সিলেবাসের উপর তোমাদের প্রস্তুতি নিতে হবে। তো সেই জায়গা থেকে আমরা আজকে একটি বাংলা প্রথম পত্রে একটি গদ্য পড়াবো, যেটি আমরা ক্লাসে অনেক আগে পড়িয়েছিলাম। তো সেটি আবার পড়াচ্ছি। তোমরা অনেকে হয়তো গদ্যটি ভুলে গেছো, আবার পড়লে যাদের মনে আছে তাদের দ্বিতীয়বার পড়লে গদ্যটি আরো ভালো লাগবে। তো গদ্যটির নাম হচ্ছে জীবন ও বৃক্ষ। তো জীবন ও বৃক্ষ এই গদ্যটির রচয়িতা মোতায়ের হোসেন চৌধুরী। আমরা আমাদের সাহিত্যে মোতায়ের হোসেন চৌধুরীকে আমরা বিশেষভাবে স্মরণ করে আমরা প্রায় বলি রবীন্দ্রনাথের ভূমিকা, নজরুলের ভূমিকা। কিন্তু মোতায়ের হোসেন চৌধুরীর মতন লেখকদের ভূমিকাগুলো আমরা খুব বেশি বলি না, কারণ তারা হয়তো রবীন্দ্র নজরুলের মতন অত বিখ্যাত লেখক নেন। কিন্তু আমরা যারা সাহিত্যের ছাত্র বা সাহিত্য পড়াই, আমাদের কাছে কিন্তু মোতায়ের হোসেন চৌধুরী খুবই গুরুত্বপূর্ণ একজন লেখক। মোতাহার হোসেন চৌধুরী বাঙালি বিশেষ করে বাঙালি মুসলিম সম্প্রদায়ের চিন্তা চেতনার ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য একটি গোষ্ঠী বা একটি দল ছিল, বুদ্ধির মুক্তি আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন। তারা সে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই এই গ্রুপটি তৈরি হয়। এবং এই গ্রুপে যদিও মুসলিম সাহিত্য সমাজ নামে সে গ্রুপটি ছিল, কিন্তু সেটির উদ্দেশ্য প্রকারান্তরে সমস্ত জাতির জন্য সেটা করা। এটা মুসলিম হিন্দু যে কোনো জাতির ক্ষেত্রে সেটা হতে পারে। তবে যেহেতু জ্ঞান বিজ্ঞানে মুসলিমরা বিশেষ করে বাঙালি মুসলমানরা দীর্ঘদিন পিছিয়ে ছিল এবং এর পিছনে একটি ঐতিহাসিক কারণ লুকানো আছে। আমরা জানি যে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা যখন পরাজিত হন, তখন ব্রিটিশরা যখন ক্ষমতা দখল করেন, তারপরে তারা দাপ্তরিক ভাষা হিসেবে তারা ইংরেজি ভাষা চালু করেন। অফিসে সব ইংরেজি চলবে, কোনো ফার্সি চলবে না। এখানে একটু বলে রাখি যে বাংলা কখনোই দাপ্তরিক ভাষা ছিল না। যখন মুসলিম শাসন ছিল তখন ছিল ফার্সি, আর ইংরেজ আমলে সেটা হয়েছে ইংরেজি। বরঞ্চ বাংলা দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পাচ্ছে বা পেয়ে আসছে বর্তমান সময়। তো আমরা সেই সময়ের পরিপ্রেক্ষিতে বলতে পারি যে আমাদের মুসলিম সমাজ তখন এটাকে তাদের একটা আত্মসম্মানের বিষয় হিসেবে দেখেছে। তারা মনে করেছে তারা ধর্মের উপর ইংরেজদের এটা একটা আঘাতের মতন, তাই তারা ইংরেজি শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রেখেছে। ফলে আমরা যখন রবীন্দ্রনাথকে দেখি, বঙ্কিমকে দেখি, মাইকেল মধুসূদনকে দেখি, সেই সময় অনেক লেখক ছিলেন যারা হিন্দু সম্প্রদায়ের লোক, কিন্তু বাঙালি মুসলমান সম্প্রদায়ের লেখক খুবই কম। একজন হয়তো তোমার মীর মশাররফ হোসেন, অথবা তারও পরে কাজী নজরুল ইসলাম, এরকম হাতে গোনা অল্প কয়েকজন ছিল। তো এই এই অবস্থাটা থেকে পুরো বাঙালি মুসলমানকে একটা নবজাগরণ বা বঙ্গী মুসলমানের যে রেনেসা বলা হয় যেটাকে, সেটা এনে দিয়েছেন এই মোতায়ের হোসেন চৌধুরী, কাজী মোতায়ের হোসেন, তারপরে আবুল হোসেন, এরকম করে কাজী আব্দুল ওদুদ, এরকম বেশ কয়েকজন মুসলিম জ্ঞানী লোক যারা একত্র হয়েছিলেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত ছিলেন, ছাত্র ছিলেন মূলত। তো তারা একটি গ্রুপ করেন, সেটির নাম ছিল মুসলিম সাহিত্য সমাজ, আর তাদের একটি পত্রিকা বা মুখপত্র বেরোতো, সেটির নাম হচ্ছে শিখা। তো আমরা এই ভূমিকাটা বলছি এই কারণে যে ওনার লেখার মাধ্যমে আমরা দেখতে পাবো যে প্রকৃত অর্থে প্রবন্ধ এবং প্রকৃত অর্থে মানুষকে শিক্ষিত করার বা মানুষকে আধুনিক করার যে চেষ্টা, সেটা এই মোতায়ের হোসেন চৌধুরীদের মতো লেখকদের মধ্যে সেটা কতটা প্রবল ছিল, এবং তাদের কথায় কি পরিমাণ যুক্তি এবং কি পরিমাণ
সংকট ছিল আমাদের মুসলিম সমাজে, সেটাকে উপলব্ধি করেই কিন্তু তারা এই লেকচারগুলো দিতেন। মানে এই কথাগুলো তারা বলে গেছেন। বিশেষ করে মুক্তার হোসেন চৌধুরী তার অনন্য প্রবন্ধ গ্রন্থ, সেটা হচ্ছে সংস্কৃতি কথা। যদিও মুক্তার হোসেন চৌধুরীর ব্যক্তি জীবনটা একটু দুঃখজনক, কারণ তিনি খুব বেশি আয়ু পাননি। তিনি চট্টগ্রাম কলেজে শিক্ষকতা করতেন বাংলার, তখন শিক্ষকতা করার সময় তিনি মারা যান। তো তারপর আমরা দেখি যে তার মৃত্যু 1956 সালে, আর জন্ম আমরা দেখি 1903 সালে। 53 বছর বেঁচে ছিলেন। তো 53 বছরে ওনার গ্রন্থের সংখ্যা খুবই কম, হাতে গোনা। তো আমরা তার সম্পর্কে একটা ছোট্ট পরিচিতি পড়ে নেব। তো যারা ইতিপূর্বে ক্লাসে তোমরা আগে পড়েছিলা, আমার মনে একটু মনে করো। আরেকটা বিষয় হচ্ছে যে সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ারের নতুন যে সিলেবাস হয়েছে, সেখানে কিন্তু জীবন ও বৃক্ষ প্রবন্ধটি নাই। তো ফলে তোমাদের কিন্তু ক্লাসগুলো রিপিটেশন, হয়তো অনেক অধ্যায় আছে যেটা ফার্স্ট পেপারের ফার্স্ট ইয়ারের ক্লাসেরটা দেখলেই তোমার কাজে আসবে, কিন্তু এইটা আলাদা করে তোমাদের জন্য পড়াতে হবে। তো আমরা জীবন ও বৃক্ষ থেকে আজকে কিছু অংশ পড়ে নিই, আগামী ক্লাসে জীবন ও বৃক্ষ শেষ করে দেব। তো আমরা প্রথমে জীবন ও বৃক্ষের কবি পরিচিতি বা লেখক পরিচিতি অংশে যাই। লেখক পরিচিতি অংশে যে আমরা সরাসরি পাঠ্য বইয়ে চলে যাই। আমরা স্ক্রিনে চলে আসছি। দেখো জীবন ও বৃক্ষ আমরা একদম সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছি। জীবন ও বৃক্ষ, মোতায়ের হোসেন চৌধুরী। লেখক পরিচিতি। মোতায়ের হোসেন চৌধুরীর জন্ম 1903 খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার কাঞ্চনপুরে। তিনি স্মরণীয় হয়ে আছেন বুদ্ধির মুক্তি আন্দোলন নামে পরিচিত বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির এক যুগান্তকারী আন্দোলনের অন্যতম কাণ্ডারী হিসেবে। সাহিত্যের অঙ্গনে ও বাস্তব জীবনে উভয় ক্ষেত্রে তিনি ছিলেন সৌন্দর্যবোধ, মুক্ত বুদ্ধি চেতনা ও মানব প্রেমের আদর্শের অনুসারী। তিনি ছিলেন কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন, আবুল ফজল, আব্দুল কাদের প্রমুখের সহযোগী। মননশীল, চিন্তা উদ্দীপক ও পরিশীলিত গদ্যের রচয়িতা হিসেবে বাংলাদেশের লেখকদের মধ্যে তিনি বিশিষ্ট হয়ে আছেন। তার গ্রন্থ সংস্কৃতি কথা বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে এক বিশিষ্ট সংযোজন। তার প্রকাশিত অন্য দুটি গ্রন্থ হচ্ছে ক্লাইভ বেলের সিভিলাইজেশন গ্রন্থ অবলম্বনে রচিত সভ্যতা এবং বার্ট্রান্ড রাসেলের কনকোয়েস্ট অব হ্যাপিনেস গ্রন্থের অনুবাদ সুখ। বাংলা একাডেমি তার প্রকাশিত ও অপ্রকাশিত সমস্ত রচনাবলী আকারে প্রকাশ করেছে। চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালে 1956 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তো এগুলো আমরা ক্লাসে করেছি। তোমাদের যেহেতু একটু পুরনো, তোমাদেরকে বেশি সময় নিয়ে আমি পড়াবো না, কারণ তোমরা হয়তো ভাববে যে কথাগুলো তো আগেও শুনেছি। তারপর দেখো, সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। তাহলে সমাজের কাজ শুধু তোমাকে টিকে থাকার সুবিধা দেওয়া নয়, সে মানুষকে বড় করে তুলতে হবে, বিকশিত করতে হবে এবং মানুষকে জীবনের ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে। স্বল্প প্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। এই লাইনটা অনেক সময় ক্লাসে তোমরা বলতে লাইনটা বুঝো না। এটা হচ্ছে স্বল্প প্রাণ, স্থূলবুদ্ধি, যাদের স্বল্প প্রাণ বলতে এখানে মানে স্বল্প আয়ু বা কম আয়ুর লোক এরকম নয়, যাদের মধ্যে জীবন তৃষ্ণা কম, যাদের মধ্যে প্রাণ বা জীবনকে উপভোগ করার আগ্রহ কম, তাদেরটা প্রাণটাকে তিনি স্বল্প প্রাণ বলে। যে স্থূল বুদ্ধি মানে মোটা বুদ্ধি, অর্থাৎ বুদ্ধি কম ও জবরদস্তি প্রিয়। এই জবরদস্তি প্রিয় মানে গায়ের জোরে কোনো কিছু দখল করে নেওয়ার যে মানসিকতা, অর্থাৎ স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয়, এই তিন ধরনের মানুষই এই সমাজ সংস্কার পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, তারা নিজেরা তো নিজেদের জীবনকে সার্থক ও সুন্দর করে তুলছে না, বরঞ্চ অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। তারা অপরকে সার্থক হতে দেয় না। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃতবোধী। এই মানুষগুলো প্রেম এবং সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি, তাই এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। তারা প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। তাদের জীবনে সৌন্দর্য বোধ নেই, তাদের জীবনে প্রেম নেই, তারা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধির লোক।
এদের একমাত্র অহংকার দেবতা, এদের একমাত্র দেবতা অহংকার, তারই চরণে তারা নিবেদিত প্রাণ। তারা অহংকারের চরণে নিবেদিত প্রাণ, মানে অর্থাৎ এই মানুষগুলো অহংকারী। ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার, এসবের নিশান উড়ানোই তাদের কাজ। মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে, কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বুলি। এই মানুষগুলো তাদের আত্ম অহংকার একটু বেশি, জাতিগত অহংকার, পারিবারিক অহংকার, নানান কারণে এই মানুষগুলোই কাজ হচ্ছে নিজেদের আভিজাত্য বা নিজেদের অহংকার প্রতিষ্ঠা করা, নিজেরা অন্যদের থেকে কতটুকু প্রতিষ্ঠিত বেশি এটা বলে বেড়ানো। মাঝে মাঝে তাদের মুখে আমরা মানব প্রেমের কথা শুনি, কিন্তু আসলে এটা তাদের আন্তরিকতা শূন্য, মানে এগুলোর মধ্যে এই মানব প্রেমটা তারা ভিতরে ধারণ করেন না। এদের স্থানে এনে দিতে হবে মানুষ, এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ, সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ, কেবল টিকে থাকা নয়। তাহলে এই এই মানুষগুলো, এই যে জবরদস্তি প্রিয় মানুষগুলোর জায়গায় আমাদেরকে বড় মানুষগুলোকে আনতে হবে, যাদের বুদ্ধি হবে সূক্ষ্ম, এবং যাদের হৃদয় হবে উদার, এবং চিত্ত বা মন হবে অনেক বড়, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ। জীবনকে যারা বিকশিত করবে, কিন্তু কেবল টিকে থাকা তাদের কাছে মুখ্য বিষয় নয়। তাদের কাছে জীবন আদর্শের প্রতীক হবে প্রাণহীন ছাঁচ বা কল নয়, সজীব বৃক্ষ, যার বৃদ্ধি আছে, গতি আছে, বিকাশ আছে, ফুলে ফলে পরিপূর্ণ অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ। তাদের কাছে জীবন আদর্শ, তাদের জীবনের আদর্শ হচ্ছে কি প্রাণহীন ছাঁচ বা কল নয়। তার মানে হচ্ছে তারা 10টা মানুষের মতো বেড়ে উঠতে চান না, তারা প্রত্যেকে আলাদা আলাদা করে নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে তারা বেড়ে হতে চান। এই ছাঁচ বা কল, যেমন ইটের যেরকম একটা নির্দিষ্ট ছাঁচ থাকে, তারা এরকম, বা কল বলতে যন্ত্র, কোন যন্ত্রের মতো তারা বেড়ে উঠতে চান না। তাদের সজীব বেড়ে উঠতে, সজীব বৃক্ষ যার বৃদ্ধি আছে, তারা চায় বৃক্ষের মতন বড় হতে, যাদের বৃদ্ধি আছে, গতি আছে, বিকাশ আছে, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ। বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার। এবার তিনি সরাসরি বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার, নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হবে না। তাহলে তিনি বৃক্ষের জীবনের সাথে, বৃক্ষের গতির সাথে বিকাশকে উপলব্ধি করার কথা বলেছে, যে বৃক্ষ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এবং সেটার একটা বিস্তারিত ব্যাখ্যা আছে, আমরা পরবর্তীতে যাব। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি হয়। দেখো, তিনি বৃক্ষের দিকে তাকাতে বলছেন, তাকালে জীবনের তাৎপর্যটা তুমি বুঝতে পারবা। তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটে করে তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয়। বৃক্ষকে শুধু মাটির থেকে রস নিয়ে নিজেকে মোটাসোটা করছে, এটা বৃক্ষের একমাত্র কাজ নয়। তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়, নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা, সজীবতা ও সার্থকতার এমন দৃষ্টান্ত আর নেই। তাহলে বৃক্ষ জীবন অসম্পূর্ণ থাকবে যদি না সে ফুল ফোটাতে পারে, যদি না সে ফল ধরাতে পারে। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা, সজীবতা ও সার্থকতার এমন দৃষ্টান্ত আর নেই। তাই বৃক্ষের কাছ থেকে আমরা জীবনের সার্থকতার একটা প্রতীক আমরা দেখতে পারি। অবশ্য রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন। রবীন্দ্রনাথ কি বলেছেন দেখো, ফুলের ফোঁটার নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। রবীন্দ্রনাথ নদী আর ফুলের ফোঁটা, এই দুইটার মধ্যে তুলনা করে তিনি নদীর গতির সাথে জীবনকে দেখতে পেয়েছেন। তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধ হয়, ফুলের ফোঁটায় নয়। তিনি মানুষের বেদনাটাকে নদীর গতির সাথে তুলনা করেছেন, ফুল ফোঁটার মধ্যে তার কোনো সংযোগ নেই বলে রবীন্দ্রনাথ মনে করতেন। ফুলের ফোঁটা সহজ, নদীর গতি সহজ নয়, তাকে অনেক বাধা
ডিঙানোর পর ডিঙানোর দুঃখ পেতে হয়। এটা আমরা স্বাভাবিক চোখে এটাই দেখা যায়, নদীর গতিটা অত সহজ নয়। কিন্তু ফুলের ফোঁটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধহয় রবীন্দ্রনাথ ভালো করতেন। ফুলের দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধহয় রবীন্দ্রনাথ ভালো করতেন। তিনি ফুলটা না দেখে ফুলটা কিভাবে ফোটায় বৃক্ষ সেটা দেখলে বোধহয় রবীন্দ্রনাথ ভালো করতেন। তপবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না বোঝা মুশকিল। তপবন প্রেমিক এটা রবীন্দ্রনাথকে তপবন প্রেমিক বলেছেন কেন? প্রাচীন ভারতীয় ঋষিদের মতো রবীন্দ্রনাথ ছিলেন অরণ্য বৃক্ষ প্রেমিক। তার অনেক কবিতায় বৃক্ষের বন্দনা স্পষ্ট। রবীন্দ্রনাথও বৃক্ষ প্রেমিক, কিন্তু সেখানে তিনি বৃক্ষ প্রেমিক হওয়া সত্ত্বেও কেন তিনি নদীকে মানব জীবনের একটা আদর্শ রূপ বলেছেন সেটা বোঝা মুশকিল। তো সেটা আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে যে বুদ্ধিবৃত্তিক এক ধরনের তর্ক বিতর্ক। মানে রবীন্দ্রনাথ কি বলেছেন সেটা তিনি দ্বিমত প্রকাশ করছেন, কিন্তু আমরা তো সেটা না করে হয়তো রেগে যাই বা বলি যে উনি ওনার কথা ভুল। রবীন্দ্রনাথকে তিনি বিনয়ের সাথে তার ভুলটা তিনি বা তার সাথে তিনি দ্বিমত প্রকাশ করছেন। তো রবীন্দ্রনাথেরটা তো রবীন্দ্রনাথের জায়গা থেকে রবীন্দ্রনাথেরটাও হয়তো যুক্তি আছে, তিনি তারটা যুক্তি দিচ্ছেন। এখন তোমাকে দুইটার মধ্যে কম্পেয়ার করে, যেহেতু আমাদের এখন বিষয় হচ্ছে জীবন ও বৃক্ষ এবং সেটা মোতাহার হোসেন চৌধুরীর লেখা, তাই আমরা মোতাহার হোসেন চৌধুরীর যুক্তিটা আমাদের কাছে এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ। জানি বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটানোয় তা তত স্পষ্ট হয়ে ওঠে না। তাই কবি নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। এটা কবি রবীন্দ্রনাথ মনে করতে পারেন, তিনি মনুষ্যত্বের দুঃখ বুঝাতে চেয়েছেন। নদীর মতো, নদী যেমন বাধা ডিঙিয়ে ডিঙিয়ে সামনের দিকে যায়, তেমনি মানুষকে যেতে হয়। আর বৃক্ষের ফুল ফুটানোর মধ্যে রবীন্দ্রনাথ সেটা দেখতে পাননি। এটা রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিগত ব্যাপার। তাই হয়তো কবি মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। তো আজকে আমরা একটু রেখে দিই, আগামী ক্লাসে আমরা বাকি এটা দিয়ে পুরো গদ্যটা শেষ করে দেব। তো আশা করি তোমরা এই গদ্যটা নতুন করে আবার পড়তে পেরে তোমাদের আরো একটু পরিষ্কার হচ্ছে, এবং পরীক্ষার জন্য না হোক অন্তত তোমাদের একটা জানার ব্যাপার হলেও এই গদ্যটা খুবই গুরুত্বপূর্ণ একটি গদ্য। তো আগামী ক্লাসে আমরা আবার দ্বিতীয় অংশ নিয়ে আসবো। সবাই সে পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।